একটু তথ্য দিচ্ছি যে এবছর আমার বোর্ডের পরীক্ষার্থী এসএসসি পরীক্ষার্থী সংখ্যা 81,831 জন। তার মধ্যে ছাত্র 37,944 জন, ছাত্রী 43,887 জন। মাননীয় শিক্ষামন্ত্রীর দেওয়া পথচিত্র অনুসরণ করে আসন্ন পরীক্ষায় যাবতীয় কাজ সম্পাদন করা হয়েছে। ইতিমধ্যে আমরা অনেক পদক্ষেপ গ্রহণ করছি জানাচ্ছি। সুধীবৃন্দ, আমরা সবাই মিলে একটি ভালো মানসম্মত নকলমুক্ত পরীক্ষা দেশবাসীকে উপহার দিতে চাই। মাননীয় মন্ত্রী মহোদয় আবার সময় করে আমাদের মাঝে আসবেন এই প্রত্যাশা ব্যক্ত করে, তার শিক্ষা আন্দোলন সফল হোক এই প্রত্যাশা ব্যক্ত করে আবারও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পরিষদের পক্ষ থেকে সর্বস্তরের এখানে যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে চাই। ভালো ফলাফল করতে প্রতিষ্ঠানগুলির মধ্যে প্রতিযোগিতা হোক। যে সকল প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী অতীতে উত্তীর্ণ হয়নি ওই সকল প্রতিষ্ঠান বন্ধ করার জন্য উদ্যোগ নিয়েছে। আপনাদের আরো অবহিত করতে চাই, বিগত বছরগুলিতে পরীক্ষা চলাকালে যে সকল সমস্যা উদ্ভব হয়েছিল এবং যে সকল প্রস্তাবনা এসেছিল আমরা তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করেছে। সমুদায় অভিযোগ অনুযোগ নিষ্পত্তি করেছে। একইভাবে আজকে সভা থেকে যে সকল সিদ্ধান্ত ও পরামর্শ আসবে তা আমরা অক্ষর অক্ষরে প্রতিপালন করব। যে কোনো মূল্যে সকল উদ্যোগের ঊর্ধ্ব থেকে আমরা এসএসসি পরীক্ষা 2026 অবাধ সুষ্ঠু নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে বদ্ধপরিকর। আমার দৃঢ় বিশ্বাস বরিশাল বিভাগ থেকে নির্বাচিত সাংসদগণ আমাদের পাশে থাকবেন। পাবলিক পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখতে তারা প্রশাসনকে যথাযথ নির্দেশনা প্রদান করবেন। তারা মানুষের কল্যাণে রাজনীতি করেন। এই পরীক্ষার সাথে সমাজের সকল স্তরের স্বার্থ জড়িত। কাজে এমন গুরুত্বপূর্ণ পরীক্ষা পরিচালনার জন্য যেরকম পরামর্শ উপদেশ ও সহযোগিতা চাইব আশা করি তা অকুণ্ঠ চিত্তে তারা দিবেন। ইতিপূর্বে সকল জেলা প্রশাসনের কাছ থেকে আমি সহযোগিতা পেয়ে আসছি। আমি তাদের আন্তরিক অভিনন্দন ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি তাদের সাথে পরীক্ষার সংক্রান্ত ব্যাপারে 2 মাস আগে থেকে আমি তাদের সাথে সবসময় যোগাযোগ রাখতে থাকি। কারণ জানি আমাদের পরীক্ষার সুষ্ঠু সুন্দরভাবে যদি উত্তোলন করতে হয় তাহলে প্রশাসনের সহযোগিতা অবশ্যই দরকার। গভীর জীবনাশের শহরে মাননীয় শিক্ষামন্ত্রীকে আবার স্বাগত জানাই। শিক্ষার উন্নয়নে তিনি যে সামাজিক আন্দোলন করে তুলছেন আমরা তা সারথি হতে চাই। বরিশাল শিক্ষা বোর্ডের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি। শিক্ষা বোর্ডে অঞ্চলের সাধারণ মানুষের আর আপনারা তাদের প্রতিনিধিত্ব করছেন। কাজে আপনাদের দোয়া দেয়া পরামর্শ উপদেশ আমাদের শিরোধার্য। উপস্থিত সকল কেন্দ্র সচিবদের ধন্যবাদ যাচ্ছে, কারণ তারাই আমাদের বোর্ডের পক্ষে পরীক্ষা কেন্দ্র পরিচালনা করবেন। তাতে যদি অভিভাবকরা বলছে তাতে যদি পাশের হার কমে বা জিপিএ নিম্নমুখী হয় তার জন্য তাদের আফসোস নাই। তারা আশাবাদ ব্যক্ত করছেন কর্তৃপক্ষ বিধি অনুযায়ী পরীক্ষা পরিচালনা করবে, পরীক্ষায় কোনো অনিয়ম থাকবে না, ফলাফল যাই হোক তারা তা নিয়ে কোনো প্রশ্ন করবে না। কাজেই আমরা এমন ভাবে পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি যাতে করে কোনো বেতন কেন্দ্র এসএসসি পরীক্ষা নাই এবং সামনে এসএসসি পরীক্ষাও থাকবে না। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করার জন্য 160 জন সদস্যকে নিয়ে 16টি টিম গঠন করা হয়েছে। অধিকাংশ আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, বরিশাল শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী, যিনি গুণে ভরা একটি শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করে আধুনিক শিক্ষা ব্যবস্থায় রূপান্তর করার জন্য যে গুরুদায়িত্ব নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি পৃষ্ঠপোষকতা এবং তার নেতৃত্বে সেই কাজ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য। তো আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে আগে আমরা দেখেছি যে নকলের বিরুদ্ধে তিনি কি যুদ্ধ করে গেছেন এবং একটা পর্যায়ে এমন ছিল আমরা নিজের চোখে দেখা
যে শিক্ষকদের মান মর্যাদা সম্মান আমি বলবো যে ওই জায়গা থেকে তিনি ফিরিয়ে এনেছেন তখন সেই নকল মুক্ত পরিবেশ গঠনের মাধ্যমে। এইটা খুব ভালো। তো এই ভালো বৃদ্ধি করা শিক্ষা, একটা শিক্ষার্থী নকল করে কেন? নকল করে এই কারণে যে সে পড়াশোনা করে নাই। এখন এমন একটা পরিবেশ আমাদের সৃষ্টি করতে হবে, পড়াশোনার প্রতি এমন একটা আগ্রহ তৈরি করতে হবে, এমন ভাবে একটা এখানে নকল করছে কেন? অর্থাৎ সে পড়ার পরিবেশ ঠিক মতো পেলে, নিজেকে প্রস্তুত করলে তখন কিন্তু নকলের প্রশ্ন আসে না। কাজে আমাদের যে টিচার, অভিভাবক সবাই মিলে নকল যাতে না করা লাগবে সারা বছর ধরে কিন্তু সেই পরিবেশ আমাদের দেখতে হবে। এছাড়া আমাদের বাংলাদেশে যে মাদ্রাসা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা আছে, এরপর আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত, এরপর আমাদের যেটা প্রফেশনাল এডুকেশন কারিগরি শিক্ষা বোর্ড এবং ইংলিশ মিডিয়াম শিক্ষা বোর্ড, মূলত এইগুলি তো আমাদের মূলধারা শিক্ষা। তাদের প্রতিটা ক্ষেত্রে আমাদের গুরুত্ব দিতে হবে, শুধু এসএসসি পরীক্ষার ক্ষেত্রে না। আরেকটা বিষয় আমি বলবো, কেন্দ্র সচিবদের শিক্ষা প্রতিষ্ঠান কোনো ব্যবসা প্রতিষ্ঠান না। শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা দিবে। আমরা ছোটবেলা থেকে যেটা শুনে আসছি, শিক্ষকদের দেখলে সমাজের সর্বশ্রেণীর মানুষ তাদের প্রতি শ্রদ্ধা জানাতে। আর সেই শিক্ষকরা যখন শিক্ষা নিয়ে ব্যবসা করেছেন, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন, ছোট্ট শহর বরিশাল, ছোট্ট বিভাগ বরিশাল, আমরা সবাইকে চিনি, সবাইকে দেখেছি। সুতরাং মাই শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষার ভিতরে রাখে। বিভিন্ন সবচেয়ে বেশি কথা হয়, আমরা রিপ্রেজেন্ট করি, আমরা গবেষণা করি এবং আমরা সেখানে আমরা দেখেছি আমাদের মন্ত্রণালয় দখল মুক্ত করার জন্য একটা প্রতিষ্ঠান নিয়েছিলেন। কিন্তু আমরা বিশ্বাস করি যে ইচ্ছে করে দখল মুক্ত করার কোনো বিষয় না। এবং সেখানে অন্যান্য মন্ত্রণালয় ফেল করলেও তার মন্ত্রণালয় বা জনমানুষ শিক্ষা নিয়ে একটা গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশের শিক্ষার যাত্রা শুরু হয় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান থেকে এবং শিক্ষার ব্যাপক পরিবর্তন আসে। আপনারা হয়তো ভুলে গিয়েছেন যে তিনি 1992 সালে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট, ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাক্ট, এই ধরনের অনেক বিষয়ে তিনি সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে তিনি কাজ করেছিলেন। সৌভাগ্য হয়েছিল আমাকে 2001 সালে ওনার ক্যাবিনেটে কাজ করার। যেমনিভাবে আমার ছাত্র জীবনের ছাত্র রাজনীতি শুরু হয় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময়, এবং ছাত্র দলের কনিষ্ঠতম সদস্য, কেন্দ্রীয় কমিটির 21 সদস্য বিশিষ্ট কমিটির সদস্য হয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের ছাত্র হিসেবে শহীদ জিয়ার হাতে। আজকের প্রধানমন্ত্রীর পিতার সাথে রাজনীতি করেছি, আজকের প্রধানমন্ত্রীর মাতার সাথে রাজনীতি করেছি, আজকের প্রধানমন্ত্রীর সাথে আমি রাজনীতি করেছি। আমি সুস্পষ্ট ভাবে বুঝতে পেরেছি শহীদ জিয়া, বেগম জিয়া এবং আজকে আমাদের রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি বিষয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে শিক্ষা। এই শিক্ষায় রয়েছেন আপনারা। অতএব এই শিক্ষাকে গুরুত্ব দিতেই হবে, তার কোনো বিকল্প নেই। আমাদের সময় চলে যাচ্ছে। আজকে বোধহয় আমার 44 দিন বয়স হয়েছে। গত রাত্রে সবচেয়ে সুন্দর একটি সফর হয়েছে আমার, দারুণ ঘুমিয়েছিলাম। সেই জন্য ওই জাহাজ মালিককে কল করে ধন্যবাদও দিয়েছি। এই ঘুমানোর আগে একা একা ওই জাহাজে বসে চিন্তা করছিলাম যে এই 44 দিন আমি কি করেছি, খুঁজেই পাই না কি করেছি, বাকি দিনগুলো কি করতে হবে সেই ভাবনা থেকে আমি অনিদ্র জীবন যাপন করছি এবং ভাবছি জীবনের শেষ সুযোগটিকে কাজে লাগাতে হবে। আমি যখন শিক্ষা প্রতিমন্ত্রী হয়েছিলাম ভাবতেও পারিনি, চিন্তাও করিনি, এবং এই মন্ত্রণালয় থেকে পালিয়ে যাওয়ার জন্য বহুবার মাননীয় প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়াকে 5 হয়ে অনুরোধ করেছিলাম আমাকে এই দায়িত্ব দিবেন না।
জানি না থেকে তিনি আস্থা পেয়েছিলেন, তিনি আমাকে এমনই প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে তিনি আমাকে সরাবেনই না, শেষ পর্যন্ত আমাকে সরায়নি। এই যে আমাকে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই সময় থেকে আমি শিক্ষাকে এমনভাবে ভালোবেসেছি, প্রতিদিন আমি চিন্তা করতাম আল্লাহ যেন আবার আমাকে এই দায়িত্ব দেয়, আমি এই দায়িত্বকে যেন পূর্ণাঙ্গভাবে পরিচালিত করতে পারি, সেই সক্ষমতা যেন আল্লাহ রাব্বুল আলামিন দেয়, সেই দোয়াকে আমি প্রতিনিয়ত করতাম। আপনারা জানেন, বিনা কারণে উদ্দেশ্যপূর্ণভাবে আমি আমার স্ত্রী নাজমুন্নাহ দেবীকে অযাচিতভাবে তার 3.5 বছর দুর্নীতির একটি মামলা না পেয়েও ওই ভ্যানিফ্যাক্স ছিনতাই, মোবাইল ছিনতাই, টাকা আত্মসাৎ, চাঁদাবাজি, ভুল করলে কানের পাশে দিয়ে চলে যায়, এই ঘটনাগুলো দিয়ে আমাকে 3.5 বছর 38টি মামলা দিয়ে কারাগারে রাখা হয়েছিল। সেখান থেকে এইসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের জন্য আমরা অনুরোধ করব। অতীতের বিদায় দিয়েছিলাম, মনে আছে? এখন বিষয়টি হয়ে দাঁড়িয়েছে শিক্ষার মান নেই। এই জায়গাটিতেই আমাদের সকলকে অ্যাড্রেস করতে হবে। বিএনপি সরকার শিক্ষা বান্ধব সরকার, দেশ মাতা বেগম খালেদা জিয়া শিক্ষাকে সবচেয়ে অগ্রাধিকার দিয়েছিলেন। তার আগে 16 দিনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। রিয়েলিস্টিক্যালি, প্র্যাকটিক্যালি উনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন জাস্ট ফর 16 ডেজ। এই 16 দিনের মধ্যে বেসরকারি শিক্ষকদের 50% এমপিও এবং শিক্ষক ছিলেন, আজও অনেকেই শিক্ষক রয়েছেন। আপনারা যে বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন যে নকল, সেই বিষয়ে আপনারা প্রমাণ করেছেন সরকারের সদিচ্ছার সাথে আপনারা সম্পৃক্ত। আমি যখন এই আন্দোলনে নেমেছিলাম, আমি আমেরিকা থেকে ইম্পোর্ট করে শিক্ষক আনিনি, আপনারাই সেই সময় সহযোগিতা করে বাংলাদেশের নকলকে উচ্ছেদ করেছিলেন। একই শিক্ষকগণ আবারও সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে আবারও একই অধ্যায়ে আমরা ফিরে গিয়েছিলাম, বাট ডিফারেন্ট মুড অফ অপারেশন, নট ডিরেক্টলি কপি। এই যে ডিফারেন্ট মুড অফ অপারেশনে গিয়েছিলেন, তখন এই শিক্ষকরা নীরব ছিলেন, কারণ সরকার এই বিষয়টিকে এতটা গুরুত্ব দেয়নি। তাহলে আজকের এই প্রেক্ষাপটে প্রমাণিত হয় যে আমি তাকে দোষ দেব ছাত্রদের? নিশ্চয়ই না, অভিভাবকদের মোটেই হতে পারে না, শিক্ষকদের কি করব তাদেরকেও না, তাদের দোষতে হবে তাদেরকে। ওই মধ্যের চেয়ারে যিনি এসে বসেন, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেন, তাকেই এই দায়িত্ব দিতে হবে, তার সদিচ্ছার উপরে সব কিছু হয়। তাহলে আপনারা বুঝতে পারেন আমার ইচ্ছা আগে 2001 থেকে 2006 কি ছিল, আজকে আবার শতবার আল্লাহর কাছে প্রার্থনা করে, আমার গবেষণা করে আমি যদি আবারও শিক্ষামন্ত্রী হতে পারি, বাংলাদেশকে কোন উচ্চতায় নিয়ে যাব সেই শব্দকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করেছিলাম। রহমত নাজিল হয়েছিল জনাব তারেক রহমানের, এবং তিনি আমাকে এই দায়িত্বটি দিয়েছেন। অতএব আপনাদের বুঝতে হবে, এই শিক্ষা মন্ত্রণালয় আমার একটি ইবাদতখানা, এটা আমার একটি উপাসনালয়, এটি হচ্ছে আমার সদকায়ে জারিয়া পাওয়ার জায়গা। এখান থেকে আমি চাই সদকায়ে জারিয়া নিয়ে আমার মৃত্যুর পরে যেন আমি জান্নাতুল ফেরদাউসে যেতে পারি।